ভাইয়া আমাকে কিছু টাকা দিও। সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো, টাকা দিয়ে কি করবে? কিছু থিওরি বুক কিনতে হবে। সেদিনে টাকা দিলাম, আজকে নতুন কিছু লাগবে। টাকা কি গাছে ধরে নাকি যখন চাইবে তখনই পেয়ে যাবে? মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে, ছাকি দিলে টাকা পড়বে। আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি, না লাগলে বেহুদার টাকা চাই না। কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো? নিত্যদিন এসে যে টাকা চাও? সংসার খরচ বলতেও তো কিছু আছে, তুমি তোমার নানা বাহানে রোজ টাকা চাও। তোমার ভাইয়ের সংসার কি করে চালায়, কত কষ্ট করে উপার্জন করে, তাতে তোমার কিছু আসে যায় না। এক একদিন এক এক ফর্দ নিয়ে তুমি হাজির হও। আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি? 4-5 দিন আগে টাকা চাইলাম। বইগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন বলে আজ চাইলাম। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো। তাহলে প্রতিদিন ভিখারির মতো ভাইয়ের কাছ থেকে হাত পাততে হয় না। চেষ্টা করছি, পেলে ভাইয়ের কাছে টাকা চাইবো না। সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস, আজ অব্দি জুটাতে পারলি না। পারলি এত কথা সহ্য করতে হতো? ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা চায় কষ্ট করে চাকরি করতে? তা অবশ্য ভুল বলনি, ভাইয়ের টাকা আরাম করে খায় তো, তাই বাইরের পৃথিবী টের পায় না। সৈকতের চোখটা টলমলো করে ওঠে। ভাবির কথাই খারাপ লাগে না, সে পরের মেয়ে বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। অনেক বেকার থেকেছ, এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও। চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব। ঋণ শোধ করার দরকার নেই, বাসা ছেড়ে দিলে চলবে। তাও করব, চিন্তা করবেন না। মুনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, দেখেছো দেখেছো, এখনো 2 পয়সার মুখ দেখেনি, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। চাকরি পেলে আমাদেরকে না জানি কত কি শোনাবে। এখন টাকা দিতে পারবো না, ঘরে বাজার নেই, বাজার করতে হবে। কথাটা আগেই বলে দিলেই পারতে, শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না। কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো, এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু। শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না, তা আমি জানি। আফসোস নেই, দিন সবার খারাপ যায় না, ভালো দিন আমারও আসবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, বিয়ের পরে ভাই পর হয়ে যায়। সৈকত একদমই কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মুনা চেঁচিয়ে বলল, দেখেছো দেখেছো কত বড় স্পর্ধা, তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকে কথা শুনিয়ে গেল। একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই, মুখের উপর কথা শুনিয়ে দেয়। তাই তো দেখছি, কবেই বাসা থেকে বের করে দিতাম, শুধু বাবার কথাই পারি না। তোমার বাবার এত কথা শুনতে হবে, বের করে দাও। প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না। ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না। পাগল হয়েছি আমি? ওর জন্য নিজের সম্পত্তি হারাবো? তাহলে কি আর করার বলো, চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিছুদিন ধৈর্য ধরো, এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি? তুমি যা ভালো মনে করো তাই। আমি শুধু আল্লাহর কাছে বলবো এ আপদ যেন দ্রুত বিদায় হয়। অফিসে দেরি হয়ে যাবে, চাটা দিয়ে দাও। তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। মুনা রান্নাঘরের দিকে ছুটল। দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ। সৈকত ঘুম চোখে দরজা খুলে দেখে মুনা। কিছু বলবেন ভাবি? বলার জন্য এসেছি। বলুন। এই ভর দুপুরে দরজা আটকিয়েছ কেন? পড়তে বসেছিলাম। তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে? জি ভাবি। বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা, যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে। আমার বোন এত ট্যালেন্টেড, সে বিসিএস পরীক্ষা টিকতে পারলো না, তুমি কি করবে? দেখি আল্লাহ কপালে কি রেখেছে। অনেক পড়াশোনা করেছো, এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো। এই দুপুরবেলা? কোনো সমস্যা? বিকেলে যাই ভাবি, এখন রোদের মধ্যে যেতে ইচ্ছে করছে না। এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে, এত পড়াশোনা করতে হবে না। চান্স তো পাবেই না, শুধু শুধু টাকা গচ্ছা যাবে। চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে। কথা কম বলো, জলদি যা বলেছে তাই করো। আমি যেতে পারবো না। মুনা তেলে বেগুনে জ্বলে উঠল, তেজি স্বরে বলল, আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই? মুখের উপর বলে দেয় আমি যেতে পারবো না। আমার জামা কাপড় হলো একটা কথা ছিল, নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা। বিনা পয়সা রাত নেই দিন নেই ফাই পরমেশে খাটান, এর বিনিময়ে দুটো খেতে দেন, এরপরও কথায় কথায় খাওয়ার খোটা দেন কেন? খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয় তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন? তোমাকে কি কেউ ধরে রেখেছে? পরীক্ষাটা শেষ হোক, এ জাহান্নামে একদিনও থাকবো না। পায়ের উপর পা তুলে অন্ন ধ্বংস করে, একটু কাজ করতে বলে জাহান্নাম হয়ে যায়। আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার, কথা বলাটাই বেকার। সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। এতে মুনা আরো চটল, চিৎকার করে বলল, আসুক আজ সাহেব বাসায় আসুক, দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো। সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল। আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে। মনে মনে বলল, একবার শুধু পরীক্ষাটা হোক,
এরপর জীবনে ত্রিসীমানে পা দিব না। রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল। স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুনা, তুমি কাঁদছো কেন? আমি এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না। হয় তোমার ভাই থাকবে, না হয় আমি। দুজন একসাথে এই বাড়িতে থাকা সম্ভব নয়। আহা, কি হয়েছে বলবে তো? সৈকত কি বলেছে তোমায়? তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। আজ কত কথা শুনিয়েছে, অপমানও করতে ছাড়েনি। আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে। সাক্ষাৎ রাগে লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে বলল, এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায়? আজ ওর খবর আছে। রেগে মেগে সাক্ষাৎ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো, সৈকত, ওই সৈকত, কোথায় তুই? সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানিস না? জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না। তোর ভাবিকে কি বলেছিস? এতক্ষণ অব্দি তোমার না জানার কথা নয়, আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে। সাথে আরো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে, তাও জানি। সাক্ষাৎ রেগে ভাইয়ের গালে একটা চড় বাড়ল। তা দেখে মুনা মনে মনে খুব খুশি হলো। সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল, একটা দিলে কেন, আরো 4-5টা দাও। তোমার আদরের বউর কথা শুনেনি, আমাকে আরো কতগুলো চড় মারার কথা। বিয়ের পর থেকে বউর কথায় উদ্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে। জাদু করেছে না? মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল, শুনলে তো তোমার ভাই কি বলল? তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়েছে। আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস? আছি তো এই ফুটানি। ভাইয়ের বাসায় থাকলে সকাল সন্ধ্যা এমন খোঁড়া শুনতে হয়, তাও জানতাম না। ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো? আমায় একটু বলো, আমি একটু খাওয়াই। বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে, সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র পড়া জল হবেই। আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ? আর কি কি শোনাবে তুমি আমায়? তোমার ভাই আমাকে জানোই তা বলে, তুমি সেগুলো কানেও নাও না। মিথ্যা বলেন ভাবি, কোথায় কানে নেয় না? সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন। যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো? সাক্ষাৎ চোখ লাল করে বলল, ব্যাস, অনেক সহ্য করেছি, আর নয়। তোকে আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি বের হয়ে যা। তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে। সাক্ষাৎ আমতা আমতা করে বলল, মানে? মানে তুমি ভালো করে জানো। সৈকত একটু থেমে করুণ স্বরে বলল, যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি, সে ভাইকে দেখে আমি অবাক হই। বউর কথা কি সুন্দর করে নাচে, সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বউর কথা বিশ্বাস করে নেয়। বউকে ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা নয়। তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না। এর ফল ভালো হবে না ভাইয়া। আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর। ঠিক আছে, আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো, আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জলদি যাও, এখনো বসে আছো কেন? হ্যাঁ, যাচ্ছি। সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল, যেতে দাও ওকে। তোমার কি মাথা খারাপ? ওকে যেতে দেব? ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। বাবা বলে দিয়েছে, যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয়, তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ, যা বলবে তাই করে। বলো কি? তোমায় না সেদিন বললাম, তুমি ভুলে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে আটকাও। সাক্ষাৎ মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল। সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে। সাক্ষাৎ মিষ্টি সুরে বলল, ভাই, আমাদের মধ্যে যাওয়ার হয়েছে, সব ভুলে যা। এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে? সৈকত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে। রাগের মাথায় বলে ফেলেছে, বাদ দাও না সৈকত। গিরগিটি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত আপনারা বদলান। এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন, অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন। আমার ধৈর্য শক্তি এমনিতেই কম, আর এত নাটক সহ্য করতে পারবো না। আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন। আসি, আল্লাহ হাফেজ। সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সাক্ষাৎ মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না। সাক্ষাতের মাথায় হাত, এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে। নীলিমা, শোনো, আমার চাচাতো ভাই রুদ্র আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। চাচি আজ ফোন করে বলল রুদ্র ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু হোস্টেলে সিট পায়নি। সেটা শুনে আমি চাচিকে বললাম, থাক, তা নিয়ে চিন্তা করতে হবে না, রুদ্র আমাদের বাসায় থাকতে পারবে। কিন্তু তুমি সারাদিন অফিসে থাকবে, আমি বাসায় একা থাকি। রুদ্র এখানে থাকলে আমার কেমন একটা সংকোচ বোধ হবে। রুদ্র খুব ভালো ছেলে, তুমি তার ভাবি হও। তোমার দিকে সে চোখ তুলে তাকাবেও না, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তাকে ভালো করে বুঝিয়ে দেব। রুদ্র আমার নিজের মায়ের পেটের ভাইয়ের মতো। ছোটবেলায় তাকে আমি অনেক আদর করতাম। তুমি রুদ্রকে নিয়ে একদম ভাববে না, তার কারণে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিও। আর আমি কেমন মেয়ে তুমি তো জানো।
হুম, আমি জানি আমার বউটা অনেক ভালো, তাই তো আমি তাকে এত বিশ্বাস করি। যদি বিশ্বাস না করতাম তাহলে কি আমার ভাইকে এখানে থাকতে বলতাম? সাগরের মা বাবা ছোটবেলায় মারা যাবার পর সাগরের চাচা সাগরের দেখাশোনা করে। ছোটবেলায় সাগর আর রুদ্র একসঙ্গে বড় হয়। সাগর রুদ্রকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। রুদ্র হোস্টেলে সিট না পাওয়ায় সাগর রুদ্রকে তার বাসায় থাকতে বলে। রুদ্র এখানে থাকতে আসায় নীলিমা ততটা খুশি না হলেও মুখে কিছু প্রকাশ করলো না। সাগর অফিসে চলে যায় সকাল 9টায় আর বাসায় ফিরে বিকেল 4:30। রুদ্র ভার্সিটিতে গেলেও দুপুরের পর ফিরে আসে। আজকেও দুপুরের পর ফিরে এসে রুদ্র নীলিমাকে বলে, ভাবি, এ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি জানি মেয়েরা ফুচকা খুব পছন্দ করে, তাই নিয়ে আসলাম। না, আমি তেমন পছন্দ করি না। ভাবি, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? আমি যে তোমাদের এখানে থাকছি, তুমি এটা পছন্দ করছো না? আরে না না, তুমি আমাকে ভুল বুঝতেছ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার জন্য ফুচকা নিয়ে এসেছো তাহলে দাও, আমি খাবো। এসো, তুমি আর আমি একসঙ্গে খাই। নীলিমা আর রুদ্র একসঙ্গে ফুচকা খাচ্ছে। হঠাৎ করেই রুদ্র নীলিমার মুখের কাছে ফুচকা নিয়ে বলল, ভাবি, হা করো, আমি তোমার মুখে খাবার তুলে দেব। কি বলছো তুমি? কেন আমার মুখে তুলে দিবে? আমার কি হাত নেই? আমি তো আমার হাত দিয়েই খাচ্ছি। তোমার হাত আছে আমি জানি, তবু আমার ইচ্ছে করছে আমার একমাত্র ভাবিকে মুখে তুলে খাইয়ে দিতে। প্লিজ ভাবি, হা করো। রুদ্র, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরকম করলে আমি তোমার ভাইয়াকে বলবো। তোমাকে ভালোবেসে খাওয়াতে চাইলাম, আর তুমি আমার সাথে এরকম করলে। আসলে ভালোবাসার কোনো মূল্য নেই দুনিয়াতে। কিসের ভালোবাসা? এরকম কথা বলবে না, সাবধান করে দিচ্ছি। এই কারণেই সাগরকে বলেছিলাম, প্রাপ্তবয়স্ক ছেলেকে বাসায় জায়গা দিও না। একা পেয়ে আমার সাথে অসভ্যতামি করবে। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমার সাথে কিছুই করছি না। সাগর বাসায় ফিরলে নীলিমা তাকে চা বানিয়ে দিল। সাগর চা খাচ্ছে। নীলিমা তার পাশে বসে বলল, রুদ্রকে বাসায় রাখা ঠিক হচ্ছে না। আমার খুব ভয় করে, কখন জানি কি হয়ে যায়। তুমি তাকে কোনো হোস্টেলে বা মেসে পাঠিয়ে দাও। কেন, কি হয়েছে? রুদ্রের হাবভাব আমার ভালো লাগে না। সে আমার দিকে কেমন করে তাকায়, কেমন করে যেন কথা বলে। আর আজকে কি করেছে জানো? ফুচকা নিয়ে এসেছে। ফুচকা আমাকে মুখে তুলে খাইয়ে দিতে চায়। কেন, আমার কি হাত নেই? সে আমাকে কেন মুখে তুলে খাইয়ে দিতে চাইবে? যখন আমি খেতে চাইলাম না, তখন বলে, ভাবি তোমাকে ভালোবেসে খাওয়াতে চাই, কেন খাচ্ছ না? তুমিই বলো, এগুলো কি রকম কথা? তো এটা কি হয়েছে? সে তোমার দেবর হয়, পান করে বলতেই পারে ভাবি তোমাকে ভালোবেসে খাওয়াতে চাই। এটার জন্য তুমি তাকে বাসা থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আসলে প্রথম থেকেই তুমি চাইছিলে তাকে যেন এখানে থাকতে না দেয়। তোমার প্রবলেমটা কি? সাগর আমার ভাই বলে তাকে তোমার হিংসা হচ্ছে, তাই না? হিংসা না। তুমি কেন আমাকে বুঝতে চাচ্ছ না? রুদ্র ছোট বাচ্চা নয়, সে কিন্তু প্রাপ্তবয়স্ক। তার আকার ইঙ্গিত অন্য রকম। দেখবে কখন কি করে বসে। তার কারণ আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। এটা তোমার ভুল ধারণা। তুমি মনে মনে তাকে ভয় পাও, তাই তাকে নিয়ে তোমার মনে ভীতির সৃষ্টি হয়েছে। তাকে তুমি তোমার ছোট ভাই মনে করবে, তাহলে দেখবে তোমার মনের ভয়টা কেটে যাবে। নীলিমার কোনো কথা সাগর গুরুত্ব দিল না। সাগর যখন বাসায় না থাকে, নীলিমা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। আর সে খেয়াল করে রুদ্র তাকে আড়াল থেকে চুপি চুপি দেখে, তার শরীরের দিকে কিভাবে তাকায়। এটা সে সাগরকে বোঝাতে পারে না। দুপুরে রান্না করছিল নীলিমা। কাঁধে হাতের স্পর্শ পেয়ে নীলিমা পিছনের দিকে তাকায়। তাড়াতাড়ি হাত ছড়িয়ে নেয় রুদ্র। নীলিমা তখন বলে ওঠে, রুদ্র তুমি এখানে? তুমি কি আমাকে স্পর্শ করেছো? হ্যাঁ ভাবি, তুমি কাজে এতই মনোযোগ দিয়েছিলে, আমি পেছনে এসে দাঁড়িয়েছি, তুমি বুঝতেই পারোনি। তুমি এখানে এসেছো কেন? যাও, তোমার রুমে যাও। একা একা ভালো লাগছিল না, ভাবলাম তুমি রান্না করছো, আমি তোমার পাশে দাঁড়িয়ে গল্প করি। তোমার সাথে গল্প করার কোনো ইচ্ছে আমার নেই। তুমি যাও এখান থেকে। তুমি সবসময় আমার সাথে খারাপ আচরণ কেন করো? আমি কি এমন দোষ করেছি বলো তো? তুমি কোনো দোষ করনি, কিন্তু তুমি আমার কাছে কম আসবে এবং কম কথা বলবে, তাহলে আমি খুশি হব। ভাবি, সত্যি বলছি, তোমাকে আমার খুব পছন্দ। যেদিন থেকে তোমাকে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছে। বলবো বলবো করে আর বলা হচ্ছে না। রুদ্র, আমার হাত ছাড়ো। তোমার সাহস কিভাবে হলো আমার হাতে ধরার? দেখো, আমার সহ্যের সীমা কিন্তু অতিক্রম করে ফেলেছো। রাগ করো কেন? ভাইয়া সারাদিন বাসায় থাকে না। তুমি যদি আমার সাথে কিছু করো, ভাইয়া কি জানবে নাকি? সে কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে, তাই তোমার সাথে কিছু করলে সন্দেহ করবে না। প্লিজ ভাবি, তুমি রাজি হয়ে যাও। ভয় পেও না, ভাইয়া কখনো কিছু জানবেই না। অসভ্য! তোকে বিশ্বাস করে বাসায় থাকতে দিয়েছে বলেই তুই আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবি? আজকে সাগর বাসায় আসুক, সে যদি বিশ্বাস না করে তোর চরিত্র এমন খারাপ, তাহলে আমিই বাসা থেকে চলে যাব। রুদ্র থাপ্পড় খেয়ে কিচেন থেকে চলে আসলো। রুমে এসে পায়চারি করছে আর ভাবছে, ভাবি যদি ভাইয়াকে বলে দেয় তাহলে ভাইয়া আমাকে এখান থেকে আজকেই তাড়িয়ে দেবে। কিছু না করেও আমি অপরাধী হয়ে এখান থেকে কেন চলে যাব? যদি অপরাধী হতে হয়, কিছু একটা করে তারপর অপরাধী হব।
যেভাবে হোক ভাবিকে মানাতে হবে, যেন ভাইয়াকে কিছু না বলে। নীলিমার মন ভীষণ খারাপ রুদ্রের এই আচরণ। সে মেনে নিতে পারছে না রুদ্র তার সাথে এতটা খারাপ আচরণ করতে পারে কিভাবে। এমনটা ভেবে কান্না পাচ্ছে নীলিমার। রুদ্র আবার নীলিমার সামনে এসে বলল, ভাবি আমি খুবই দুঃখিত, হঠাৎ করে কি যে হয়ে গেল, তাই তোমার সাথে এরকম ব্যবহার করে ফেলেছি। আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার সাথে এরকম করবো না। তুমি ভাইয়াকে কিছু বলো না প্লিজ ভাবি। তোমার ভাই তোমাকে বিশ্বাস করে এই বাসায় থাকতে দিয়েছে, তোমাকে নিজের ছোট ভাই মনে করে এতটা বিশ্বাস করলো, আর তুমি তার বিশ্বাসের অমর্যাদা করেছো। আমাকে তো তোমার ভাইয়ের কাছে বলতেই হবে তোমার আজকের এই নোংরা আচরণের কথা। প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দাও, ভাইয়াকে বলো না। তোমাকে কথা দিলাম আর কখনো এমন হবে না, প্লিজ। আমি তাকে বলবো, দেখি তারপরে সে কি সিদ্ধান্ত নেয়। এই যে ভাবি আমি কান ধরে বলছি, আর কখনো তোমার সাথে বেয়াদবি করবো না। যদি আর কখনো এমন করি তখন আমাকে যা শাস্তি দেবার দিও। ঠিক আছে, এটাই কিন্তু লাস্ট বার। আর কখনো যদি তোমার এরকম স্বভাব লক্ষ্য করি সঙ্গে সঙ্গে তোমার ভাইয়াকে বলে দেব। সকালে ব্রেকফাস্ট করে সাগর অফিসে চলে গেল। রুদ্র মাথা ব্যথার কথা বলে ভার্সিটিতে না গিয়ে তার রুমে গিয়ে শুয়ে রইল। ব্রেকফাস্ট করে নীলিমা প্রতিদিন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেয়। ঘুম থেকে উঠে দুপুরে রান্না করে। নীলিমার ঘুমের সুযোগে রুদ্র নীলিমার রুমে চলে আসলো। রুদ্র বিছানায় বসার সঙ্গে সঙ্গে নীলিমা সজাগ হয়ে বলল, রুদ্র তুমি আমার রুমে? তুমি এখনো শুধরাওনি? দাঁড়াও, তোমার ভাইয়াকে এখনই কল করছি। নীলিমা সাগরকে কল করার সঙ্গে সঙ্গে রুদ্র নীলিমার মোবাইল কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এমন সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম, আজকে তোমাকে আমি ছাড়বো না, যেভাবে হোক আমার আশা আমি পূরণ করব। তোমার ভাইয়া জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমাকে বিশ্বাস করে আমি সেদিন ভুল করেছি। তোমার ভাইয়াকে বলে দিলে আজকে তুমি এতটা দুঃসাহস পেতে না। আরে যা হবার হবে, তোমাকে আমি একান্তে কাছে পেতে চাই, পেয়ে গেলে আমি বাসা ছেড়ে চলে যাব। নীলিমা তার সতীত্ব রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, আর রুদ্র তার মনের বাসনা পূরণ করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু নীলিমার সাথে পেরে উঠতে পারছে না। এমন করে চলে গেল কিছুক্ষণ। কলিং বেলের শব্দ শুনে থমকে গেল রুদ্র। নীলিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে সাগরকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাগর রুদ্রের কাছে দৌড়ে এসে তার দুই গালে ইচ্ছামতো চট থাপ্পড় মারতে লাগলো, আর চিৎকার করে বলল, তোকে আমি বিশ্বাস করে আমার বাসাতে থাকতে দিয়েছিলাম, নিজের ছোট ভাই মনে করেছি তোকে, আর তুই আমার স্ত্রীর সাথে এত নোংরা কাজ করতে চেয়েছিলি? তোকে তো আরো আগেই ঘাড় ধরে আমার বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমার স্ত্রীর কথা আমি বিশ্বাস করিনি। আজকে যদি ফোনে তোর কথা শুনতে না পেতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। ভাইয়া আমাকে মাফ করে দাও, তোকে আমি জীবনে মাফ করবো না। তোর এই মুখ কখনো যেন না দেখি, আজকে থেকে মনে করবো তুই আমার কেউ না। সাগর রুদ্রকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিল। সে বুঝতে পারল স্ত্রীকে বিশ্বাস না করে সে ভুল করেছে। আজকে নীলিমা যদি সাগরকে কল না দিত তাহলে সাগরের সামনে রুদ্রের আসল রূপটা কখনই আসতো না। রুদ্রকে রুমে দেখে ভয় পেয়ে নীলিমা যখন সাগরকে কল দেয় সঙ্গে সঙ্গে সাগর ফোন রিসিভ করে। তখনই রুদ্র ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। রুদ্রের সব কথা শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে সাগর। মানুষকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক না। যাদেরকে বেশি বিশ্বাস করা হয় তারাই সে বিশ্বাসের সুযোগটা নিয়ে পেছন থেকে ছুরি মারতে চায়।